আমি মোহাম্মদ তাইমুল হাসান। আজকে এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসে আমরা দেখব পাথ কি বা পাথের ব্যবহার কিভাবে করতে হয়, কিভাবে আমরা কিছু একটা অবজেক্ট গ্রুপ করতে পারবো, সেই অবজেক্ট কিভাবে আবার আনগ্রুপ করতে পারবো, লেয়ারকে কিভাবে লক করতে হয়, এবং সবার শেষে দেখব কিভাবে আমরা কোনো একটা অবজেক্ট কপি বা পেস্ট করতে পারি। তো সবার শুরুতে আছে পাথ কি। আমরা কিন্তু পাথ কিন্তু এর আগেও কিছুটা ক্লাসে দেখেছি। আমাদের এই যে কোনো একটা অবজেক্ট আমরা যে ক্রিয়েট করি, অবজেক্ট আসলে ক্রিয়েট হয় কিভাবে? একটা রেক্ট্যাঙ্গেল কি এরকম চারটা বাহু নিয়ে রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট হয়। এই যে ইলাস্ট্রেটরের ভাষায় এই যে বাহুগুলোর যে অবস্থান বা যে জিনিসটা দেওয়া বোঝায় এটা হচ্ছে পাথ বলা হয়। সার্কেলের পাথটা হয় এরকম একটা রাউন্ড একটা বা সার্কুলার একটা পাথ, বা এরকম একটা ইরেগুলার কোনো যে শেপ হয় সেটার হয়তো পাথটা হয়তো একটু ইরেগুলার হবে। আবার নিজেদের ইচ্ছা মতো পাথ হয়তো ডিফাইন করতে পারবো, যেটা আমরা কয়েকটা ক্লাস পরে হয়তো আমরা দেখব। কিন্তু আমাদের বর্তমানে যেগুলো আছে সেগুলো আমরা যদি একটু দেখি, যে আমরা সিলেকশন টুল বা ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা যদি এটার উপর যদি ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে পাথ নামে একটি কথা বা একটা লেখা কিন্তু আমাদের এই পয়েন্টারের পাশে আছে। তার মানে কি? তার মানে বোঝাচ্ছে আমাদের যে মাউসের যে পয়েন্টার সেটা এখন যার উপর আছে সেটি আসলে একটি পাথ। ঠিক আছে, এই পাথ কিভাবে ক্রিয়েট করতে হয়, যে পেন টুল দিয়ে হচ্ছে আমরা নিজের ইচ্ছা মতো একটা পাথ ক্রিয়েট করতে পারি। এটা হচ্ছে বললাম কি কয়েকটা ক্লাস পরে দেখবো। তো এরপর কি আমরা সিলেকশন টুল আর ডাইরেক্ট সিলেকশন টুল আরেকটু এক্সপ্লেন করবো। অলরেডি হয়তো সিলেকশন টুল আর ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ কি সেটা হয়তো মোটামুটি বোঝা হয়ে গিয়েছে। সিলেকশন টুলের কাজ কি? সিলেকশন টুলের কাজ হচ্ছে আমার এই যে পাথ, এই পাথ পুরো পাথকে একসঙ্গে সে বড় বা ছোট করে। মানে ধরা যায় এখানে একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টটাকে সে পুরো অবজেক্টটাকে ডানে চ্যাপ্টা করতে পারে, বা বামে উপরে নিচে এরকম করতে পারে, বা পুরোটাকে একই সঙ্গে ছোট বড় করতে পারে। কিন্তু একটা রেক্ট্যাঙ্গেলকে সে টেনে এরকম এরকম কোনাকুনি করতে পারবে না। মানে সে একটা মাত্র অংশ নিয়ে সে কোনো কাজ করতে পারবে না। যেমন এখানে আমরা যদি এই যে রেক্ট্যাঙ্গেলটা সেটা আমরা যদি একটু বড় করি, এখানে রেক্ট্যাঙ্গেল সাইজটা কিন্তু ছোট বড় হচ্ছে। রেক্ট্যাঙ্গেল নিয়ে আসা জিনিসটা হয়তো বোঝা যাবে না। আমরা এই যে এটার নাম কি, এই ষড়ভুজ বা হেক্সাগন নিয়ে যদি আমরা একটু কাজ করি তাহলে কিন্তু বোঝা যাচ্ছে এ কিন্তু আসলে বড় ছোট বা কোনাকুনি করা সে কিন্তু আসলে এই হেক্সাগনই কিন্তু শেপটা আছে। হয়তো হেক্সাগন শেপটা একটু চ্যাপ্টা হচ্ছে বা একটু মোটা হচ্ছে বা একটু বড় ছোট হচ্ছে, তো আমরা কিন্তু জিনিসটা কিন্তু স্টিল হেক্সাগনের মতোই কিন্তু শেপটা ক্রিয়েট করা আছে। আমি যদি হেক্সাগনের একটা কোণা আমি যদি নিয়ে টেনে যদি এদিকে নিতে চাই, মানে এই যে 1 2 3 4 5 বাকি 5টা বিন্দু একই জায়গায় থাকবে কিন্তু একটা বিন্দু খালি সরবে, এরকম করলে কিন্তু ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ করতে পারবো না। কারণ ডাইরেক্ট সিলেকশন টুল একই সঙ্গে সবগুলা পয়েন্ট নিয়ে কাজ করবে। একটা মাত্র পয়েন্ট বা পাথের একটা কর্নার নিয়ে আমি যদি কাজ করতে চাই তাহলে আমাকে দরকার আছে ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুল কি করে? পাথের একটা মাত্র অংশ নিয়ে সে কাজ করতে পারে। তো আমরা এখানে ডাইরেক্ট সিলেকশন টুলটা এখানে ক্লিক করলাম, যেটা হচ্ছে একটা সাদা ফাঁপা একটা তীরের মতো। আর আর সিলেকশন টুলটা হচ্ছে একটা কালো তীর, অনেকে ব্ল্যাক অ্যারো অনেকে হোয়াইট অ্যারো এই নামেও বলে। আমরা হোয়াইট অ্যারো বা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলাম। এবার যে অংশটা বা যে স্কোয়ার একটা মাত্র স্কোয়ার নিয়ে আমরা এডিট করবো সেটার উপর আমরা যদি ক্লিক করি তাহলে কি দেখলাম, অন্যগুলোর পাশে যে একটা একটা সার্কেল, সেই সার্কেলগুলো চলে গিয়েছে। এটা দিয়ে বোঝাচ্ছে এখন আমরা শুধুমাত্র একটা বিন্দু নিয়ে কাজ করব। আমি এটাকে যদি টান দিয়ে যদি বড় করি তাহলে দেখা যাচ্ছে কি অন্য 5টা বিন্দু একই জায়গায় আছে, কিন্তু এই একটা বিন্দু আসলে চেঞ্জ হয়ে দূরে সরে গিয়েছে। এখন কিন্তু এটা কিন্তু আর আগে যেরকম একটা ষড়ভুজ যেরকম হয় সেরকম কিন্তু আর নাই, বা আমি এটাকে সরিয়ে এরকম একটা উদ্ভট একটা শেপও দিতে পারি। কিন্তু আমাদের যে নর্মাল যে সিলেকশন টুল, নর্মাল সিলেকশন টুল দিয়ে কিন্তু এটা করা সম্ভব না। নর্মাল সিলেকশন টুল বা জাস্ট সিলেকশন টুল সে কিন্তু একসঙ্গে পুরো শেপটা নিয়ে কাজ করবে। দেখা যাচ্ছে এখানে বলতে গেলে প্রায় সবগুলোরই কিন্তু অবস্থান চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাই। আবার যদি চাই যে না আমি আসলে এই সিলেকশনটা যে সাইজ আমি সেই সাইজটাই আমি মেনটেন করব, আমি এইটাকে একে চ্যাপ্টা বা মোটা করব না, তাহলে আমাকে রেশিও যদি সেম রাখতে হয় তাহলে আমরা কি করি, শিফট প্রেস করে দিই। আমরা শিফট প্রেস করে দেখা যাক আমার এই যে সার্কেলটা একটু চ্যাপ্টা হয়ে যাচ্ছে, আমি যদি শিফট প্রেস করি তাহলে কিন্তু সার্কেলটা আবার পারফেক্ট সার্কেলের মতো হয়ে গেল। আমাদের শিফট প্রেস করে আমি যদি এটাকে যদি টেনে যদি বড় করি তাহলে তার যে অরিজিনাল যে রেশিও সেটা কিন্তু সেম থাকবে। আমরা আগে হচ্ছে মাউসের পয়েন্টারটা ছাড়বো, এরপর হচ্ছে শিফট ছাড়বো, তাহলে হচ্ছে সার্কেলটা একই রেশিওতে বা একই দেখতে জাস্ট একটু বড় হবে। এখন আসে এই যে আমরা এতগুলো অবজেক্ট নিয়ে কাজ করতেছি, এই অবজেক্টগুলো কিভাবে একটা গ্রুপে একই সঙ্গে রাখা যায়।
অবজেক্ট গ্রুপ করার দরকার কি, হয়তো কিছু কিছু অবজেক্ট সবসময় একসাথেই থাকবে, মানে ওরা একসঙ্গে একই সাথে একই জায়গাতে আমরা মুভ করব, একসাথে হয়তো বড় ছোট করব। এরকম যদি হয়, এগুলো হচ্ছে অবজেক্টগুলোকে একসঙ্গে একটা গ্রুপের মধ্যে রাখতে পারি। সো গ্রুপের মধ্যে কিভাবে রাখে, প্রথমে আমরা যে অবজেক্ট আমরা সিলেক্ট করতে চাই বা যে অবজেক্ট একসঙ্গে গ্রুপ করতে চাই সেটাকে আমরা একই সাথে সিলেক্ট করতে হবে। এখন অনেকগুলো অবজেক্ট একসঙ্গে কিভাবে সিলেক্ট করে, কারণ আমরা যদি অন্য একটা অবজেক্টে যদি ক্লিক করি, দেখা যায় এই যে লেয়ারের যে আমাদের ডান পাশে একটা লেয়ার বলতে একটা প্যালেট আছে, এই লেয়ার প্যালেটে কিন্তু একসঙ্গে মাত্র একটা করে অবজেক্ট বা একটা করে লেয়ার সিলেক্ট হচ্ছে। এটা কিভাবে বুঝবো, এইটা হচ্ছে আমাদের এই যে ডান পাশে যে একটা সিলেকশনের মতো, এইটার পাশে যখন আমার এরকম একটা রেক্ট্যাঙ্গেল তার মানে হচ্ছে বুঝতে পারবে কি এইটা আসলে সিলেক্টেড হচ্ছে। সার্কেলটা যদি ক্লিক করি, এই সার্কেল বা এলিপসের পাশে এই নীল বক্সটা চলে আসলো। আমি যদি একসঙ্গে অনেকগুলো যদি সিলেক্ট করতে চাই তাহলে কি করব, যেটা হচ্ছে আমাদের সিলেক্ট করা আছে তার সঙ্গে আমরা অন্য একটা সিলেক্ট করার জন্য শিফট চেপে এরপর আমরা ক্লিক করব। তাই দেখা যাচ্ছে কি নতুন একটা কি বলে একটা রেক্ট্যাঙ্গেল এটা পাশে চলে এসেছে। তার মানে হচ্ছে আমরা বুঝতে পারবো যে আমরা এখানে দুইটা অবজেক্ট একই সঙ্গে সিলেক্টেড আছে, এবং আমার যে সিলেকশন যে আমার বাউন্ডিং বক্সটা সেটা কিন্তু একটু বড় হয়ে দুইটাকেই কিন্তু একই সাথে সে বাউন্ড করে রেখেছে। আমরা চাইলে এই যে এটাকে আমরা সিলেক্ট করতে পারি, তাই শিফট চেপে আবার ক্লিক করব। এখন কি হচ্ছে, এই তিনটার পাশে কিন্তু বাউন্ডিং বক্সটা চলে এসেছে। যদি মনে হতে পারে আমার এই যে এই হেক্সাগনটাও হয়তো সিলেক্টেড, কিন্তু আমরা এখানে এসে যদি দেখি পলিগনের পাশে কিন্তু কোনো একটা যে রেক্ট্যাঙ্গেল কিন্তু দেয়া নাই। এখন আমরা এইগুলোকে আমরা এখানে গ্রুপ করতে চাই, তাহলে কি করব, এই সিলেকশনের ভিতরে মাউসের রাইট ক্লিক করব, রাইট ক্লিক করলাম, করার পর এখানে কি কোথাও গ্রুপ বলতে কি কোনো অপশন আছে কিনা, হ্যাঁ নিচে একটা গ্রুপ অপশন পাচ্ছি। এই গ্রুপটা যদি সিলেক্ট করি তাহলে আমরা এইখানে কোনো চেঞ্জ হয়তো আসে নাই, আমাদের রাইট সাইডে লেয়ারে আসলে দেখবো আমাদের এই যে সবগুলো একটা আবার এক ধাপ একটা মেনুর আন্ডারে চলে এসেছে, এটার নাম হচ্ছে গ্রুপ। এই গ্রুপের নিচে হচ্ছে এই রেক্ট্যাঙ্গেল, এলিপস বা আরেকটা রেক্ট্যাঙ্গেল, এই সবগুলো কিন্তু চলে এসেছে। তো এখন আমরা যদি একটা মাত্র গ্রুপ যদি সিলেক্ট করি কিন্তু সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেল। আবার দেখা যাক, আমি যদি এখানে সার্কেলটা যদি ক্লিক করি, আমি কিন্তু শুধু সার্কেলটা কিন্তু ক্লিক করতে পারতেছি না, আমার পুরো গ্রুপটাই কিন্তু সিলেক্ট হচ্ছে। আমি কি পুরো একটা মাত্র না শুধু সার্কেলটাকে সিলেক্ট করতে পারবো? হ্যাঁ পারবো। কিভাবে পারবো, কারণ কি সিলেকশনের কাজ কি, সিলেকশনের কাজ সবগুলো নিয়ে একসঙ্গে কাজ করা। শুধুমাত্র একটা কিছু নিয়ে যখন আমরা কাজ করতে যাবো তখন কি ওই যে একটা অংশের জন্য আমাদের ডাইরেক্ট সিলেকশন টুলটা দরকার, তখন শুধুমাত্র আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবো। তখন শুধুমাত্র আমরা সেটা দিয়ে আমরা সার্কেলের যে কোনো একটা অংশ নিয়েও আমরা কাজ করতে পারবো। বা আমরা যদি চাচ্ছি না আসলে এই যে এটাকে আমরা আর গ্রুপ করতে চাই না, তাহলে যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে এটাকে টেনে ধরে আমি যদি গ্রুপের বাহিরে নিয়ে আসি, তাহলে সে কিন্তু গ্রুপ থেকে বাহিরে চলে আসলো। এখন কিন্তু আমার এই সার্কেলটা কিন্তু এই গ্রুপের মধ্যে অন্তর্গত না। এই যে আমার এই গ্রুপে আছে শুধুমাত্র এই বড় যে রেক্ট্যাঙ্গেলটা আর ছোট রেক্ট্যাঙ্গেলটা সেটা। অথবা আমরা এইটার উপর রাইট ক্লিক করেও আমরা আনগ্রুপ দিলে সবগুলো একসঙ্গে গ্রুপ থেকে ডিলিট হয়ে যাবে, মানে আমার গ্রুপটা আর এক্সিস্ট করবে না। তো এরকম করে আমরা চাইলে অনেকগুলো অবজেক্ট একসঙ্গে নিয়ে সেটাকে বড় ছোট করতে পারি। মানে ধরা যাক আমি যদি এই দুইটাকে নিয়ে যদি আমরা যদি গ্রুপ করি, এরপর আমি যেটাকে রিসাইজ যদি করি, তাহলে কিন্তু দুইটা একসঙ্গে বড় হবে, মানে একটা কিন্তু বড় ছোট হবে না। তো এটা হচ্ছে আমার সুবিধার মতো আমরা কোনো একটা অবজেক্টকে একসঙ্গে নিয়ে সেটা নিয়ে আমরা কাজ করতে পারবো। এখন হচ্ছে আমরা কি দেখলাম হচ্ছে কিভাবে অবজেক্টে গ্রুপ করা যায়। এখন ধরা যাক কি আমরা কোনো একটা অবজেক্টে আসলে আমরা কাজ করতে চাচ্ছি না, যেমন ধর আমরা এখানে যদি একটা সার্কেলটা যদি ভুলে ক্লিক করে ফেলি তাহলে কিন্তু আমরা সার্কেলটা কিন্তু কি মুভ করাতে পারবো, কিন্তু আমরা আসলে সার্কেলটা মুভ করতে চাচ্ছি না। কি হবে, আমরা শুধু সার্কেলটা যেখানে থাকবে আমরা চাচ্ছি সার্কেলটা ওই জায়গাতেই থাকবে, আমরা চাইলেও আর নড়াচড়া করতে পারবো না। এটা কেন দরকার হচ্ছে আমরা মনের ভুলে বা ভুল ক্লিক করে যাতে আমরা এডিট করে না ফেলি। এর জন্য আমাদের কি করা লাগবে, সার্কেলটা আমরা লক করে ফেলবো। ঠিক আছে, লক করে কি হবে, এই যে এলিপস বাম দিকে যদি আসি, এখানে একটা চোখের একটা সাইন আছে, এই চোখের সাইনটা আমরা ফটোশপে দেখেছি, যেটা হচ্ছে আমরা ভিজিবিলিটি অন বা অফ করে। আমরা এই পাশে আরেকটা খালি ঘর, এই খালি ঘরে যদি ক্লিক করি তাহলে একটা তালার মতো একটা আইকন চলে আসবে। এটা মানে হচ্ছে এটা এখন লক হয়ে গিয়েছে, আমি চাইলেও এটাকে সিলেক্ট করতে পারবো না। দেখো আমি কিন্তু সার্কেলটার উপর যদি ক্লিক করছি কিন্তু সেটা কিন্তু সিলেক্ট হচ্ছে না, কারণ কি এইটা এখন আসলে আমি নিয়ে কোনো কাজ করতে পারবো না।
ও এই জায়গাতেই থাকবে। এটা নিয়ে যদি কাজ করতে চাই তাহলে কি করব, এই লকটাকে আবার ক্লিক করব, এখন আনলক হয়ে গিয়েছে। এখন যদি ক্লিক করি, হ্যাঁ এখন কিন্তু সার্কেলটা আমার সিলেক্ট হয়েছে। সো এরকম করে আমার যেগুলোকে দরকার সেইগুলোকে আমি ক্লিক করে করে আমার লক বা আনলক করে নিতে পারবো। আমি যখন একটা গ্রুপে যদি লক অপশনটা যদি দেই তাহলে কি হচ্ছে, সবগুলা কিন্তু আমার লক হয়ে গিয়েছে। কিন্তু আমি যদি শুধুমাত্র একটাকে লক করতে চাই সেটাও করতে পারবো। তাহলে গ্রুপটাকে এক্সপান্ড করে তখন যেটাকে আমি লক করবো শুধুমাত্র সেইটাকে হচ্ছে আমার লক অপশনটা দিয়ে দিতে হবে। এখন এই যে অবজেক্টগুলো, সেই অবজেক্টগুলো এমন হতে পারে একটা অবজেক্টকে আমি আরো কপি করতে চাই বা আরো বাড়াতে চাচ্ছি, মানে 3টা 4টা এরকম করতে চাই। সেটা কিভাবে করা যায় বোঝা যাচ্ছে। আমি কপি পেস্টের অপশনটা আনবো, আমি যেটাকে কপি করব সেটার উপর ক্লিক করব। ধরা যাক আমি এই যে পলিগনটা আমি হচ্ছে কপি করতে চাই, পলিগনের উপর ক্লিক করে রাইট ক্লিক করে দেখব কি কোনো কপি অপশন আছে কিনা। এখানে আসলে কোনো কপি অপশন নাই, তাহলে আমি যেটা করতে পারি এডিট থেকে কপি নিব। এটা আসলে কন্ট্রোল সি দিয়েও করা যায়, এটা যারা কম্পিউটার ভালো মতো ইউজ করতে পারে তারা বুঝেছে, কন্ট্রোল সি দিয়ে সবসময় কপি করে। কপি দিলাম, আবার আমি একটা যে কোনো একটা জায়গায় ক্লিক করে সিলেকশনটা সরালাম, এডিট থেকে আমি যদি পেস্ট দেই, এই যে আমার কিন্তু আরেকটা হেক্সাগন চলে এসেছে। এটা কিন্তু এই যে পলিগন আরেকটা। আমি এরকম চাইলে আবার আমি যদি এডিট খান থেকে যদি আবার পেস্ট দিই, আরেকটা পলিগন চলে আসলো। এরপর আমি এটা নিয়ে যে কাজটা করতে চাই সেই কাজ আমি আমার মতো করতে পারবো। এই যে প্রথমে আমি যখন আবার কাট করতে পারি, কাটের কাজটা কি, ধরা যাক আমার এই যে সার্কেলটা, এই সার্কেলটা আমরা কাট করব। সার্কেলটা সিলেক্ট করলাম, এডিট, এরপর সিলেক্ট মনে হয়নি, হ্যাঁ এলিপসটা সিলেক্ট করলাম, হ্যাঁ এডিট থেকে, হ্যাঁ এখন কাট করতে পারছি কারণ ওই সময় সিলেকশনটা ছিল না। সার্কেলটা কিন্তু নাই হয়ে গেল, তো সার্কেলটা কি এখন ডিলিট হয়ে গিয়েছে? হ্যাঁ কিছুটা। আমার এই যে বর্তমানের যে অবস্থা, এই বর্তমানের অবস্থা কাছে সার্কেলটা ডিলিট হয়ে গিয়েছে, কিন্তু এই সার্কেলটা আমার কম্পিউটারের যে মেমোরি বা ক্লিপ বোর্ড বলে সেই ক্লিপ বোর্ডে বর্তমানে সেভ করা অবস্থায় আছে। তাই আমি যদি এখন যদি পেস্ট করি তাহলে আমি এখন এই সার্কেলটা আমি পাবো। তাই ভুল ক্রমে যদি অন্য কিছু আমি যদি কপি করে ফেলি তাহলে কি ক্লিপ বোর্ডে যা ছিল সেটা কি চেঞ্জ হয়ে গেল, তাহলে আমার যে সার্কেলটা সেই সার্কেলটা কিন্তু আমি আর পাবো না, চাইলেও পাবো না। আমি এখান থেকে এখন যদি এডিট থেকে যদি পেস্ট করি আমার সার্কেলটা আবার চলে আসলো। আমি যদি এই জায়গায় অন্য কিছু যদি কপি করে ফেলতাম তাহলে আমার যে ক্লিপবোর্ড, সেই ক্লিপবোর্ডে যে আমার যে কন্টেন্ট ছিল সেটা যদি চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার সার্কেলটা কিন্তু পুরোপুরি ডিলিট হয়ে যাবে। আমি চাইলেও এটা কিন্তু আর খুঁজে পাবো না। হয়তো পাইতে পারি, আমরা যদি আনডু করি তাহলে হয়তো এটা পাওয়া সম্ভব। বাকি যে কাজগুলো সেটা তোমরা নিজেরা একটু প্র্যাকটিস করলেই পারবা। আমাদের আজকে যে ক্লাসটা সেটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।